আমার কষ্ট, আমার জীবনটা চলে গেল। আমি ওনাকে যদি একটু দেখতে পারতাম, ওনাকে এই অবস্থা আমি দেখতে পারলাম, আমার তো মনটা ভালো। বেগম খালেদা জিয়ার পরিপূর্ণ শেফায় কামেল হাফেজ নির্যাতনে রাখা হয়েছে, কারাগারে থেকেছে। ওনার মতন তিনবারের প্রধানমন্ত্রী। কি ঘটেছিল 5 ডিসেম্বর খালেদা জিয়ার সাথে? জামাতের আমির তিনি যখন খালেদা জিয়ার সাথে দেখা করে এলেন, তখন তিনি এমন কি কথা বললেন যেটি শোনার পর সবাই অবাক হয়ে গেল। শুধু তাই নয়, খালেদা জিয়া কি এখনো জীবিত আছে, না তাকে মৃত অবস্থায় মমি করে রেখে দিয়েছে তারা? চলুন জামাতের আমিরের মুখ থেকে সেই সব কথাগুলো শুনে নিই। সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি গুরুতর অসুস্থ অবস্থায় আছেন। এবারকার এর আগেও তিনি এসেছেন বহুবার, কিন্তু এবারকার মতো এত সংকটজনক পরিস্থিতি এর আগে তৈরি হয়নি। আমি ওনাকে দেখে এসেছি। এখন ওনার ডায়ালাইসিস চলছে এবং তিনি আসলে ডিপ সিডেশনেই আছেন। সারা দুনিয়ার মানুষের সাথে আমরাও দোয়া করি আল্লাহ তাআলা ওনাকে সুস্থতার নিয়ামত দান করুন। আর এখন আপনাদেরকে জানাবো কি ঘটেছিল খালেদা জিয়ার সাথে কারাগারের মধ্যে, যার কারণে তার হাতের এবং তার শরীরের এই গুরুতর অবস্থা। এবার হাত হারানোর পথে খালেদা জিয়া, বিকলাঙ্গ হবার গুঞ্জন মিডিয়ায়। সম্প্রতি ভাইরাল নানান ভিডিওতে দেখা যাচ্ছে খালেদা জিয়ার হাত কলা বা বেগুনের মতো ফুলে গেছে এবং তিনি হাত নাড়াতে বা হুইল চেয়ার থেকে উঠতে পারছিলেন না, এমনকি ভালোভাবে কথাও বলতে পারছিলেন না। এই গুরুতর অসুস্থতার জন্য অনেকে সরাসরি স্বৈরাচারী হাসিনাকে দায়ী করেছেন এবং অভিযোগ করেছেন যে বিগত 16 বছরে খালেদা জিয়াকে জেলে বন্দি রেখে তার শরীরে পয়জন ঢোকানো হয়েছে। একই দাবি করেছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেছেন খালেদা জিয়ার অসুস্থতা কৃত্রিমভাবে তৈরি করা, তার খাবার এবং ঔষধে বিষ মেশানো হয়েছিল। প্রেস ক্লাবে 90-এর ছাত্র গণঅভ্যুত্থানের শহীদ ডাক্তার শামসুল আলম খান মিলনের 35তম শাহাদত বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় এ দাবি করেন তিনি। রিজভী বলেন, ভূতের মুখে রাম নাম। জাতীয় পার্টি বলছে এখন মত প্রকাশের স্বাধীনতা নেই। দলটি সহযোগী ছিল শেখ হাসিনার পৈশাচিক শাসনামলে। তারা আতাত করেছিল আওয়ামী লীগের সঙ্গে। এত দীর্ঘ সময় লাগতো না গণতন্ত্র ফিরে আনতে যদি না জাতীয় পার্টি তাদের সহযোগী হতো। 90-এও এরশাদ বিরোধী আন্দোলনেও একই পরিস্থিতি হয়েছিল। তিনি বলেন, এরশাদ এবং হাসিনা একই চরিত্রের, গণতন্ত্রকে ছুরি দিয়ে আঘাত করেছেন। ব্যাংক লুট করেছিলেন এরশাদ আর চূড়ান্ত রূপ দিয়েছিলেন শেখ হাসিনা। বিএনপির সিনিয়র এ নেতা বলেন, প্লট বরাদ্দের মামলায় শেখ হাসিনার 21 বছর সাজা হয়েছে। বর্তমান সরকারের আমলে আদালতে হস্তক্ষেপ করার কিছু নেই। কিছু বুদ্ধিজীবী রয়েছেন, তারা বলছেন একই কায়দায় সব হচ্ছে, কিন্তু এখন তো কোনো রাজনৈতিক দল ক্ষমতায় নেই, তাহলে কারা করছে? হাসিনা তৈরি করা ট্রাইব্যুনালে তার বিচার হচ্ছে। তিনি আরো বলেন, রাষ্ট্র নিয়ন্ত্রিত গুম খুন এখন হচ্ছে না, রাজনৈতিক কোনো হস্তক্ষেপ নেই সরকারে, কোর্টকে প্রভাবিত করার কোনো ঘটনা নেই যা শেখ হাসিনা করেছিলেন। সমস্ত নিয়ন্ত্রণ ছিল হাসিনার। যারা নিজের দেশে নিজের সন্তান, ছাত্র, শ্রমিক হত্যা করে তাদের বিচার হবেই। পাপ বাপকেও ছাড়ে না, বিচারহীন থাকতে পারে না। বেগম খালেদা জিয়া বর্তমানে রাজধানীর রেফার কেয়ার হাসপাতালে করোনারি কেয়ার ইউনিটে ভর্তি রয়েছেন। তিনি হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন। গত রোববার রাত 8টার দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেন জানিয়েছেন, মেডিকেল বোর্ডের দেশি বিদেশি বিশেষজ্ঞরা সিসিইউতে খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। মেডিকেল বোর্ডের একজন সদস্য জানিয়েছেন, খালেদা জিয়া নিউমোনিয়া হয়েছে। তিনি আরো জানান, তার মাল্টি ডিজিজ জটিলতার কারণে একসঙ্গে সব চিকিৎসা দেওয়া সম্ভব নয় এবং ঝুঁকি থেকেই যায়। এই সদস্য আরো জানান, বিভিন্ন পরীক্ষা হয়েছে এবং ভালো ও খারাপ দুই ধরনের রিপোর্টই এসেছে। রিজভী বলেন, ব্যাংকে টাকা ফেরত না দেওয়া, ঋণ নিয়ে খেলাফি হয়ে আবারও ঋণ নেওয়ার সংস্কৃতি হলো হাসিনোমিক্স। কর্মসংস্থান হচ্ছে না, দারিদ্র্য সীমা বাড়ছে। এ ব্যাপারে অন্তর্বর্তীকালীন সরকারকে শক্ত পদক্ষেপ নিতে হবে। অপরদিকে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে পাকিস্তানের প্রধানমন্ত্রী, উপপ্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী এই তিনজনের পক্ষ থেকে 2টি ফুলের তোড়া পাঠানো হয়েছে। গুলশানের চেয়ারপারসনের অফিসে ঢাকাস্থ পাকিস্তান দূতাবাসের কর্মকর্তা এই ফুলের তোড়া পৌঁছে দেন। বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব ABM আব্দুস সাত্তার আনুষ্ঠানিকভাবে ফুল গ্রহণ করেন।
বিএনপি মিডিয়া সেলের সদস্য শাহরুল কবির খান এই তথ্য নিশ্চিত করেছেন বলে সংবাদ সংস্থা বাসসের প্রতিবেদনে জানানো হয়েছে। তবে সবকিছু ছাপিয়ে বেগম জিয়ার হাতের অবস্থা দেখে ব্যথিত সবাই। আর যখন বিশিষ্ট চিন্তাবিদদেরকে জিজ্ঞাসা করা হলো খালেদা জিয়া সম্পর্কে, তখন তারা এমন কি কথা বলল যেগুলো শোনার পর দর্শকরা একেবারে হতবাক। আপনার কি মনে হয় যে খালেদা জিয়া এখন এই মুহূর্তে জীবিত নেই? আমার বিশ্বাস উনি জীবিত নয়। নাটক করার চেষ্টা করছে যে আমরা তো তারেক রহমানের সময় 1 দিন 2 দিন 3 দিন 5 দিন অপেক্ষা করেছি, মৃত্যু সংবাদ আমরা দিয়ে নেই যাতে তারেক রহমান সাহেব আসে, যাতে তারেক রহমানের উপর একটা ব্লেম দিতে পারে। এই জন্য সরকার সেই উদ্দেশ্য এই জিনিসটা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। খুব যে হবে এটা সরকার বুঝে গেছে বলে দেখেন তার মৃত্যুর আগে মানে শেষ পর্যায়ে এসে ওনাকে বিশেষ গুরুত্বপূর্ণ ব্যক্তি বলে ঘোষণা করেছে, যাতে ওনার চারপাশে ওনার একটা বলয়, নিরাপত্তা বলয় তৈরি করা যায়, যেখানে হাসপাতাল নিরাপদ থাকলো, সরকার নিরাপদ থাকলো। তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া না কারণে তাকে নির্যাতিত করার জন্য, তাকে কারারুদ্ধ করে রাখার জন্য তার শাস্তি অবনীত হয়েছে। ফলে এর জন্য দায়ী আওয়ামী লীগ। আর এখন খালেদা জিয়ার এমন 5টি ভিডিও আপনাদেরকে দেখাবো, যেটা শুরু 8টি দেখার পর আপনি নিজের চোখের পানিকে ধরে রাখতে পারবেন না। বিসমিল্লাহির রহমানির রহিম, 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 বিসমিল্লাহির রহমানির। আর এখন আপনারা দেখবেন যে যখন মুমরুল হক তিনি খালেদা জিয়াকে তিনি দেখতে গেলেন, তখন তিনি খালেদা জিয়ার মধ্যে এমন কি দেখতে পেলেন যেটি বলার সময় তিনি কান্নায় ভেঙে পড়লেন। একদিন পরে বেগম জিয়াকে হাসপাতালে দেখতে যাওয়ার সুযোগ আমার হলো এবং সেখানে ডক্টর জাহিদ সাহেবের বদান্যতায় দীর্ঘ সময় একান্ত সাক্ষাতে ওনার সঙ্গে কথা বলার সুযোগ হলো। চিন্তা করেন যে মহিলা অশীতিপর বয়সে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে যার দ্বারা এমনভাবে নিগৃহীত হয়েছেন, অপমানিত হয়েছেন, নিজের প্রিয় বাস্তু ভিটা তাকে ছাড়তে হয়েছে এবং জীবন মৃত্যুর মাঝামাঝি দাঁড়িয়ে বছরের পর বছর কারাগারে তাকে নিক্ষিপ্ত থেকে মৃত্যুর প্রহর গুনতে হয়েছে, যার উপর অত্যাচার এবং নির্যাতনের কোনো সীমা ছিল না। সেই বেগম জিয়া যখন জানতে পারে, তার সামনেই তো ঘটছিল বাংলাদেশের এই পরিবর্তন, পট পরিবর্তন, শেখ হাসিনার এই পতন। স্বাভাবিকভাবেই তখন তো তার সঙ্গে কথা বললে প্রতিক্রিয়ার মধ্যে শেখ হাসিনার কিছু পর্যালোচনা, শেখ হাসিনার শাসনামলের কিছু জুলুম নির্যাতনের কিছু বিবরণ, তার ক্ষোভ, তার দুঃখ, মর্মবেদনার কিছু গল্প উঠে আসার কথা। আমি বিস্ময়াভিভূত হলাম। তার সঙ্গে প্রায় আধা ঘন্টার মতো আমার কথা হলো। তিনি আধা ঘন্টার মধ্যে একবারও শেখ হাসিনার নাম উচ্চারণ করেননি। তিনি পূর্ণ সময়টায় 2টি কথা বলেছেন। একটা হলো আমার মরহুম বাবা শাইখুল হাদিস সাহেবের সঙ্গে তার রাজনীতির কিছু স্মৃতিচারণ তিনি করলেন এবং আমাকে সেজন্য অভিনন্দন জানালেন। আর দ্বিতীয় আরেকটি কথাই তিনি বারবার বললেন। তিনি বললেন যে আপনাদের কথা মানুষ শুনে, আপনারা মানুষকে গিয়ে বলেন, দেশের জনগণকে গিয়ে বলেন, কেউ যেন দেশের সম্পদ নষ্ট না করে। এই সম্পদ তো আমাদের, গণভবন, প্রধানমন্ত্রীর কার্যালয় সহ এই রাষ্ট্র আমাদের। মানুষকে শুধু একটা কথা বলেন, যেন কেউ এই রাষ্ট্রের কোনো সম্পদ নষ্ট না করে। আমি অভিভূত হলাম যে এই পরিস্থিতিতে একজন মানুষ, তার কিন্তু নিজের অতীত জীবনের দুঃখ কষ্ট নিয়ে কোনো ইতিহাস তার মনে নেই। তার শুধু মনে দেশপ্রেম, মানুষের ভালোবাসা, দেশের সম্পদের ভালোবাসা, দেশটা যেন এগিয়ে যেতে পারে। আমি মনে করি যারা জাতীয়তাবাদী রাজনীতি করেন, জাতীয়তাবাদী দলের, আপনাদের সকলের আপনাদের নেত্রী থেকে এই দেশপ্রেমের শিক্ষা গ্রহণ করা উচিত এবং সেভাবেই দেশকে ভালোবেসে দেশকে গঠন করার জন্য আত্মনিয়োগ করা উচিত। এবং আমি ওনার ব্যক্তিগত জীবন এবং তার অর্থনৈতিক স্বাবলম্বিতা সম্পর্কে যে তথ্য আমরা জানি, সেটা আসলেই বিস্মিত হওয়ার মতো যে 3 বার বাংলাদেশের রাষ্ট্রপ্রধান, প্রধানমন্ত্রী থাকা পরেও তার অর্থনৈতিক যে সক্ষমতা, তার যে সাধারণ মাত্রা, সেটা বিস্মিত হওয়ার মতোই। কাজেই সেই চেতনা থেকে, সেই প্রেরণার দ্বারা আপনারা রাজনীতি করবেন, এটা জাতীয়তাবাদী ছাত্র দলের সকল নেতাকর্মীর প্রতি আমার উদাত্ত আহ্বান থাকবে। দ্বিতীয় আরেকটি কথা আমি বেগম জিয়ার উদ্ধৃতিতে আজকের এই মঞ্চে আমি উচ্চারণ করতে চাই। দেখেন, দীর্ঘ একটা সময়
একসঙ্গে আমরা যুগপৎ রাজনীতি করেছি, জোটবদ্ধ রাজনীতি করেছি, আন্দোলন করেছি, সরকার গঠন করেছি। আমি একটি ঐতিহ্যবাহী রাজনৈতিক, ধর্মীয় রাজনৈতিক পরিবারের সন্তান। আমাদের রাজনীতির মুখ্য উদ্দেশ্য হলো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করা, আল্লাহর জমিনে খেলাফত ব্যবস্থা কায়েম করা। এটাই হলো আমার রাজনীতির মূল দর্শন। তবে আপনারা যেই রাজনীতি করেন সেই রাজনীতির সাথে আমাদের রাজনীতির কিছুটা পার্থক্য আছে। সেই পার্থক্যের জায়গাটুকুও বুঝতে হবে এবং সেখান থেকে আপনাদের দায়িত্ব এবং ভূমিকার কথাও আমি বলছি, আমার বক্তব্য দিয়ে নয়, বরং আপনার নেত্রীর উদ্ধৃতি দিয়ে। বেগম জিয়া আমাদেরকে বলেছেন অনেক সময় যে, দেখেন হুজুর, আমরা ইসলাম প্রতিষ্ঠার রাজনীতি আমরা করি না, তবে আমাদের পরিষ্কার অবস্থান হলো এই যে আপনারা যদি ইসলাম প্রতিষ্ঠা করবার জন্য দেশে রাজনৈতিকভাবে সামনে অগ্রসর হয়ে যেতে পারেন, আমাদের বিএনপির পক্ষ থেকে সহযোগিতা পাবেন, বিরোধিতা পাবেন না। এই যে আজকে হাবিবুন নবী খান সোহেল ভাই যে কথাটা বললেন, অনেকেই বিএনপি এবং আওয়ামী লীগকে এক পাল্লায় পরিমাপ করে। আমি মনে করি এটা অনেক বড় অবিচার। আওয়ামী লীগও ইসলামিক রাজনৈতিক সংগঠন নয়, বিএনপিও ইসলামিক রাজনৈতিক সংগঠন নয়, তবে এই দুটির মধ্যে ঐতিহাসিক অনেক ব্যবধান রয়েছে। সেই ব্যবধানটার কথা আমি আরেকটা উদ্ধৃতি দিয়ে একটু স্মরণ করিয়ে দিতে চাই। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন মরহুম নেতা, সাবেক মন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফ, আপনাদের অনেকের নাম মনে থাকার কথা। তার একটা উদ্ধৃতি, তিনি একদিন এক প্রসঙ্গে বলেছিলেন, একটা কথা বলতে গিয়ে বিএনপির প্রতি তার নিজের যে অধিকার, সেই অধিকার সাব্যস্ত করতে গিয়ে বলেছিলেন যে, বেটা, আমি 200 বছর ধরে বিএনপি করি। কি বলেছেন? 200 বছর ধরে আমরা বিএনপি করি। আপনাদের অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, বিএনপি তো প্রতিষ্ঠিতই হলো স্বাধীনতার বেশ পরে, শহীদ জিয়াউর রহমানের হাত ধরে। আর চৌধুরী কামাল ইবনে ইউসুফের বয়স কত? 60-70 বছর। তো বিএনপিও তো 50 বছর আগে জন্ম নেয় নাই। চৌধুরী কামাল ইবনে ইউসুফের বয়সও 50 বছর নয়। তো ওই বেটা কিভাবে 200 বছর ধরে বিএনপি করে? আপনাকে বিএনপির ঐতিহাসিক রাজনৈতিক ধারাটাকে আপনাদের অবশ্যই ধারণ করতে হবে। চৌধুরী কামাল ইবনে ইউসুফের এই বক্তব্যের মূল কথা ছিল এই, যদি আমরা আমাদের এই জনপদের অতীত রাজনীতির ইতিহাস পর্যালোচনা করি, তাহলে সবসময় আমরা এদেশে দুটি ধারা লক্ষ্য করতে পাই। সেই অবিভক্ত ব্রিটিশ আমল থেকে যখন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ঘোষণা এসেছিল, যখন ঢাকাকে কেন্দ্র করে পূর্ববঙ্গের উত্থানের ঘোষণা এসেছিল, যখন মুসলিম জাতিসত্তা প্রতিষ্ঠার ঘোষণা এসেছিল, তখন এই বঙ্গ অঞ্চল থেকে কিছু মানুষ তারা ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিল। তারা ঢাকাকে কেন্দ্র করে পূর্ববঙ্গের উত্থানকে ঠেকিয়ে দিতে চেয়েছিল, যারা মুসলিম জাতিসত্তার বিরোধী ছিল। এই ঐতিহাসিক ধারা সেই ব্রিটিশ আমল থেকে চলে এসেছে। আর এই ধারায় এইভাবে দুটি ধারা প্রতিষ্ঠিত হয়েছে, সংঘাত চলেছে, লড়াই চলেছে। একটি ধারা ছিল পূর্ববঙ্গ কেন্দ্রিক এই বাংলাদেশী জাতীয়তাবাদ তথা মুসলিম জাতীয়তাবাদের, মুসলিম জাতিসত্তা গঠনের যে ঐতিহাসিক ধারা, এই ধারার যারা রাজনীতি করে জাতীয়তাবাদী দল বিএনপি সেই ধারারই প্রতিনিধিত্ব করে। কাজে বিএনপিকে যেমন এই কথাটা মনে রাখতে হবে, যারা বিএনপির সমালোচনা করে তাদেরকেও এই কথাটা মনে রাখতে হবে। বিএনপি এবং আওয়ামী লীগ কেউই ইসলামী রাজনীতি করে না, বরং তাদের রাজনৈতিক ভিন্ন দর্শন রয়েছে। ঠিক যেমনি ভাবে আবু জাহাল আর আবু তালেব কেউই কিন্তু ইসলামের পথের অনুসারী ছিলেন না, কিন্তু কেউ যদি আবু তালেব আর আবু জাহেলকে এক পাল্লায় মাপে, তার চেয়ে বড় জালিম আর কেউ হতে পারে না। আমি মনে করি ইসলামী রাজনীতির দৃষ্টিকোণ থেকে বিএনপি আবু তালেবের ভূমিকায়, আর আওয়ামী লীগের আগাগোড়াই ভূমিকা হলো আবু জাহালের ভূমিকা। যখন বেগম জিয়াকে বলা হয়েছিল যে এখন স্বৈরাচার হাসিনা তোমার উপর অত্যাচার করবে, তুমি দেশ ছেড়ে চলে যাও লন্ডনে, তখন তিনি কি মারাত্মক কথা বলেছিলেন দেশ সম্পর্কে। দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, এটাই হলো আমার ঠিকানা। এই দেশ, এই দেশের মাটি, মানুষই আমার সবকিছু। কাজে আমি দেশের বাইরে যাব না। দেশের এত সমস্যা, এই কোনো সমস্যা নিয়ে আলোচনা হয়। দেশে শুধু গালি গালাজ, পার্লামেন্টে গালি গালাজ,
আমরা পার্লামেন্টে নেই, কোথাও নেই, কিন্তু শুধু পার্লামেন্টে খালেদা জিয়া, তারেক রহমান আর জিয়াউর রহমানকে নিয়ে চলছে, তাদের যত গালি গালাজ আমাদের ইয়ে করছে। নির্বাচন হয়ে জনগণের সরকার আসলে কখনোই এই আইনগুলি কার্যকর হবে না। কতগুলো আলেমকে হত্যা করেছেন, এতিমকে হত্যা করেছেন, কতগুলো বিডিআর অফিসারকে হত্যা করেছেন, এতগুলো অফিসারকে মারলো, 57 জন অফিসারকে হত্যা করলো। সেদিন হাফিজ হাসিনার এই ফোর্স কোথায় ছিল? কেন সে ফোর্স পাঠায় নাই? আসলে সে নিজেই জড়িত ছিল এই হত্যাকাণ্ডে। আজকে তো এমন অনেক আননোন চেহারা দেখা যায় যাদেরকে চেনা যায় না যে তারা আসলেই বাংলাদেশি কিনা। গণতন্ত্র চাবেন না, দেশ রক্ষা করতেও চাবেন না, গোলামি করবেন, দালালি করবেন। এই গোলামি তো রাখবে না। লিন্দুক দর্জির ইতিহাসটা পড়ে দেখেন, সেও কিন্তু টেকে নাই বেশি দিন, তাকেও বিদায় নিয়েছে এত দালালি করে, দেশ বিক্রি করে। কাজে এই দেশ বিক্রি চলবে না হাসিনা, দেশ রক্ষা হবে ইনশাআল্লাহ। আজকে সকলের দায়িত্ব হয়ে গেছে দেশ বাঁচানো, মানুষ বাঁচানো। আর আপনারা ঘরে ঘরে ঢুকে এখন মানুষ হত্যা করছেন। এই মা বোনের কান্না, এই আলেম এতিমের কান্না, এই বিডিআর এর অফিসারদের ওয়াইফদের কান্না, এগুলি কি বৃথা যাবে? এগুলি কোনোদিনও বৃথা যাবে না। আজকে যারা এই জুলুম নির্যাতন করছেন তাদেরকে এদের মতো একদিন চোখের পানি ফেলতে ফেলতে বুঝতে বুঝতে তারা চোখ অন্ধ হয়ে যাবে। করছি ভিডিওটির মাধ্যমে আপনারা সমস্ত রকমের তথ্য জানতে পেরে গেছেন যে খালেদা জিয়া এখনও বেঁচে আছে, কিন্তু তার শরীর নিয়ে, তাকে নিয়ে রাজনীতি করা হচ্ছে। কেন সরকার এখনও স্পষ্ট কোনো ভিডিও এবং কোনো বার্তা একেবারে লিগাল একেবারেভাবে প্রকাশিত করছে না? এটাই সকলের কথা। এটার জন্য একেবারে আওয়ামী লীগের কিছু কর্মীরা তারা এমন কিছু গুজব রটিয়েছে যেখানে মানুষ মনে করছে যে আসলেই নাকি মারা গেছে খালেদা জিয়া, কিন্তু এমনটি নয়, তিনি বেঁচে আছেন। তার জন্য একেবারে পুরো গোটা বাঙালিস কাঁদছে। বন্ধুরা জানলে অবাক হয়ে যাবেন যে হাসিনার জন্য একেবারে সবাই মুখ থেকে শুধু গালি বার করেছিল, সেই খালেদার জন্য সবাই এখন তো আবার করছে। ভিডিওটি ভালো লাগে লাইক করবেন, কমেন্টে জানিয়ে দেবেন। ধন্যবাদ, ভালো থাকেন, সুস্থ থাকেন, নিজের খেয়াল রাখবেন।